হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তোমরা যারা এসএসসি, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্যই কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল 2024 3/7/2024 সেকেন্ড শিফট। 3/7/2024 সেকেন্ড শিফটে সিএইচএসএল এর যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের কোশ্চেনগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো এটা আমাদের আজকে জিকে ক্লাস নম্বর 10 নম্বর জিকে ক্লাস। রেগুলারের মতো আজকেও আমরা কিন্তু সম্পূর্ণ বাংলাতে বিস্তারিত আলোচনা সহ এই ক্লাসটি আলোচনা করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা এসএসসি এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এবং ইংলিশ। 4খানা পিডিএফ আমরা তৈরি করেছি। এই 4খানা পিডিএফ কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 4খানা পিডিএফ দেখো, যেখানে প্রিভিয়াস ইয়ার পাবে, জিকের প্রিভিয়াস ইয়ার 19 থেকে 24 এক্সট্রা ডিটেলস সহ। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পাবে জানুয়ারি থেকে ডিসেম্বর। স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের গুরুত্বপূর্ণ নোটস পাবে। আর হচ্ছে ইংলিশে 1700 এমসিকিউ রয়েছে প্রিভিয়াস ইয়ার, তার সঙ্গে বেসিক গ্রামার রুলস, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস এবং ফ্রেজ। এইগুলো মিলে এই মোট 4খানা পিডিএফ, যার মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। তো এই অফারটা লিমিটেড অফার। তো তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে কিন্তু তোমরা মেসেজ করো, ঠিক আছে? এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নাও একটু। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত কী রেকর্ড করা হয়েছিল? 2011 সালের আদমশুমারি অনুসারে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত কী রেকর্ড করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, 1037 মহিলা পার 1000 পুরুষ। মানে 1000 পুরুষের মধ্যে 1037 জন মহিলা। এরপরে দেখে নাও এখানে 0 থেকে 6 বয়সের পুরুষের সাথে নারীর অনুপাতকে লিঙ্গ অনুপাত বলা হয়। ভারতের শিশু লিঙ্গ অনুপাত 2011 সালে আদমশুমারিতে 927 ছিল, কিন্তু 2001-এ 927 ছিল, 2011 সালে তা 919-এ নেমে এসেছে। 2011 সালে আদমশুমারি অনুসারে হরিয়ানার সর্বনিম্ন শিশুলিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 পুরুষে 834, যেখানে ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ 972 রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে কোনো একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শিশুলিঙ্গের অনুপাত সবচেয়ে বেশি, প্রতি 1000 পুরুষে 968 শিশুলিঙ্গ অনুপাত। সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত রাজ্য সেটা হচ্ছে কেরালা। সর্বনিম্ন মহিলা লিঙ্গ অনুপাত রাজ্য সেটা হচ্ছে হরিয়ানা। সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি। সর্বনিম্ন মহিলা লিঙ্গ অনুপাত কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ। আর সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত জেলা মাহি, পন্ডিচেরির মাহি। আর হচ্ছে সর্বনিম্ন জেলা হচ্ছে সেটা হচ্ছে দমন ও দিউ। এটা দমন দিউয়ের দমন, ঠিক আছে? তো এই যে এক্সট্রা ডিটেলসগুলো এইরকমই মানে একদম ভর্তি এক্সট্রা ডিটেলস। আমরা যে এমটিএস 2025-এর যে পিডিএফটা তৈরি করেছি সেখানে কিন্তু তোমরা এইভাবেই পিডিএফ মানে এক্সট্রা ডিটেলসগুলো পাবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2020 সালে টোকিও প্যারা অলিম্পিক অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদের সংখ্যা ছিল ড্যাশ। 2020 সালে টোকিও প্যারা অলিম্পিকের অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদের সংখ্যা কত ছিল? না হচ্ছে 54 ছিল, 54 জন। তারপরে দেখো ফিল্ড হকিতে পেনাল্টি স্ট্রোকে একজন আক্রমণকারী গোলরক্ষকের সাথে একের পর এক সংঘর্ষে ড্যাশ গজ দূর থেকে গোলে লক্ষ্য করে। ফিল্ড হকি সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, 7 গজ দূর থেকে গোলে লক্ষ্য করে। কোন বছরে নতুন দিল্লিতে গোল্ডেন রুটের প্রথম ভূগর্ভস্থ বিভাগ বিশ্ববিদ্যালয় কাশ্মীর গেট খোলা হয়েছিল? কোন বছর নতুন দিল্লিতে গোল্ডেন রুটের প্রথম ভূগর্ভস্থ বিভাগ খোলা হয়েছিল? 2004 সালে খোলা হয়েছিল।
গুরু ভেমপত্তি চিন্নাসত্তম ভারতের ড্যাশ নৃত্যশৈলীর একজন বিখ্যাত নৃত্যশিল্পী। গুরু ভেমপত্তি চিন্নাসত্তম খুবই ইম্পর্টেন্ট এসএসসি এক্সামের জন্য। তোমরা এসএসসি যে কোনো এক্সাম দিতে চাও না তো অবশ্যই এই কোশ্চেনটা তোমাদেরকে জেনে রাখা উচিত। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী গুরু ভেমপত্তি চিন্নাসত্তম। তারপরে দেখো আলটিমেট খোখো লীগ শুরু হয় কোন সালে? আলটিমেট খোখো লীগ এটা শুরু হয়েছিল কত সালে? এটা শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালে শুরু হয়েছে। তারপরে দেখো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে বেস লাইনের ওপরে ছাপা একটা সংখ্যাকে ড্যাশ বলা হয়। বেস লাইনের উপর যে ছাপা যে সংখ্যা সেই সংখ্যাকে কি বলা হয়? না সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট বলা হয়। 8 নম্বর, নিচের মধ্যে কে ডিজিটাল প্ল্যাটফর্ম ফাস্টার চালু করেছেন? ফাস্টার FASTR এই ফাস্টার চালু করেছেন, এটা ডিজিটাল প্ল্যাটফর্ম। কে চালু করেছে? না হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি এটা চালু করেছে। তারপরে দেখো সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের প্রবর্তনের কারণে হয়েছিল। কিসের প্রবর্তনের কারণে হয়েছিল? সবুজ বিপ্লব কিন্তু এটাও কিন্তু এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমরা এই রিসেন্ট কয়েকবার দেখেছি সবুজ বিপ্লব থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ভালোই পরিমাণে সে জিডিতেও এসেছে দেখছি, আবার MTSেও এসেছে, আবার এই CHSLও এসেছে। তো এই সবুজ বিপ্লবটা ভালো করে তোমরা পড়ে যাবে। তো সবুজ বিপ্লব সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের বীজ। উচ্চ ফলনশীল জাতের বীজের কারণে হয়েছিল। সবুজ বিপ্লব 1960 সালে ভারতে শুরু হয়েছিল এবং কৃষি উৎপাদন বিশেষ করে গম এবং ধানের উৎপাদনের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সবুজ বিপ্লবের অবদান রাখা অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে সার, কীটনাশক এবং উন্নত সেচ ব্যবস্থা ব্যবহার করে উচ্চ ফলনশীল বীজ ছিল এর মূল ভিত্তি। মূল লক্ষ্য ছিল ভারতকে খাদ্যশস্যে স্বনির্ভরশীল করে তোলা এবং আমদানির উপর নির্ভরশীলতা কম করা। তো এই তথ্যগুলো মনে রাখতে হবে। আমরা পরবর্তী যে ক্লাসটা নিয়ে আসবো সেখানেও কিন্তু সবুজ বিপ্লব সম্পর্কে আরও একটু কিছু নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে। ঠিক আছে? তো এর পরবর্তী যে ক্লাসটা 11 নম্বর ক্লাসটা আসবে সেটা একটু ভালো করে তোমরা দেখবে অবশ্যই। 10 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে সংসদ রাষ্ট্রপতি এবং দুটি হাউস নিয়ে গঠিত, যা রাজ্য পরিষদ এবং জনগণের হাউস নামে পরিচিত? রাজ্যসভা এবং লোকসভা নামে পরিচিত। সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে এটা? 79 অনুচ্ছেদে। তোমরা যারা ক্লাসটা দেখছো কিন্তু লাইক করো না, লাইক না করে চলে যাও, বা এখনও ক্লাসটা দেখছো তারপরেও কিন্তু ক্লাসটা ভালো লাগছে নিশ্চয়ই, দেখছো মানে নিশ্চয়ই ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইকটা করে ফেলো। লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগবে না, ক্লাস দেখতে দেখতে আপনার লাইকটা প্রেস করে দেওয়া যায়। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস কিন্তু তোমরা আমাদের এই ক্লাসে আমাদের চ্যানেলে এই ধরনের এক্সট্রা ডিটেলস সহ এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ বাংলাতে পেয়ে যাবে। ঠিক আছে? আমরাই প্রথম কিন্তু এসএসসি MTS যে কোশ্চেনগুলো সেগুলো যখনই প্রথম বছর যে বছরই বাংলাতে এক্সাম শুরু হয় সেই বছরই আমরা প্রথমেই এই ইংলিশ থেকে বাংলা ট্রান্সফার করে আমরা ক্লাসগুলো শুরু করেছিলাম। এখন তো বর্তমানে বাংলা কোশ্চেন হচ্ছে, তো বিভিন্ন চ্যানেলে তোমরা বাংলা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার আলোচনা দেখতে পাবে, কিন্তু আমরাই প্রথম শুরু করেছিলাম। তো এখন দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন এখানে কী রয়েছে? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলির সাথে ভুল বা অশুদ্ধ? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলির সাথে ভুল, সেগুলো কোনগুলো? 4টা দেওয়া রয়েছে, 4টা। যদিও ভারতে একটি ফেডারেল ব্যবস্থা আছে, সংবিধানে ফেডারেশন শব্দটির উল্লেখ নেই, এটা বলা রয়েছে। আর কি? সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ আইন দ্বারা একটি নতুন রাষ্ট্র গঠন করতে পারে। সংসদ। 3 নম্বর দেখো, ইউনিয়ন তালিকায় বিষয়গুলির উপর প্রতিটি রাজ্য বিধানসভার রাজ্যের জন্য আইন প্রণয়ন করতে পারে। 4 নম্বর রয়েছে সংসদ এবং রাজ্য বিধানসভা উভয় সমবর্তী তালিকায় বিষয়গুলির উপর আইন পাস করতে পারে। তো বলো এই 4টার মধ্যে কোন দুটো বা কোনটা ভুল? দেখো অপশানগুলো দেখো, কোনটা ভুল তোমাদের মনে হচ্ছে। তো এখানে
যেটা ভুল অপশান 2 নম্বর যে অপশানটা রয়েছে আর 3 নম্বর অপশানটা রয়েছে ওইটা কিন্তু ভুল রয়েছে। তাহলে অপশান নাম্বার আমাদের যে 2 নম্বর অপশান যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক আনসার। ঠিক আছে, তাহলে এই 2 নম্বর অপশান আর 3 নম্বর অপশানটা ভুল রয়েছে, 1 আর 4 নম্বর এই দুটো ঠিক রয়েছে, ঠিক তথ্য রয়েছে। ভুল যে তথ্যগুলো সেগুলো আমরা ঠিক করে নিই। তাহলে 2 নম্বর যে তথ্যটা দেওয়া ছিল, সংবিধানের 5 ধারা নতুন রাজ্য তৈরির সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, এটি সংবিধানের শুরুতে নাগরিকত্বের সাথে সম্পর্কিত। নতুন রাজ্য তৈরির ক্ষমতা 3 নম্বর ধারায় অধীনে সংসদের কাছে ন্যস্ত। 3 নম্বর যেটা রয়েছে বিবৃতি, ওখানে যে 3 নম্বর বিবৃতিটা ছিল, কেন্দ্রীয় তালিকায় বিষয়গুলি একচেটিয়াভাবে কেন্দ্রীয় সংসদের অধীনে, রাজ্য বিধানসভা কেন্দ্রীয় তালিকায় বিষয়গুলির উপর আইন প্রণয়ন করতে পারে না। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় তালিকার বিষয়গুলি একচেটিয়াভাবে কেন্দ্রীয় সংসদের অধীনে, এইটা মনে রাখতে হবে। এরপরে চলে যাও 12 নম্বর কোশ্চেনে। কোন ঘরানার অধীনে খেয়াল এবং ধ্রুপদ ধামার শৈলীর সংমিশ্রণের রচনাটি আসে? কোন ঘরানার অধীনে? তো আমরা যে এমটিএসের 14খানা টপিক দিয়েছি সেখানে কিন্তু ঘরানা দেখে কিন্তু কোশ্চেন, ঘরানার নোটস কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। তো আমরা যে 14খানা টপিক দিয়েছি সেখানে কিন্তু ঘরানার নোটসটা রয়েছে। ঠিক আছে, কোন ঘরানার অধীনে খেয়াল এবং ধ্রুপদ ধামার শৈলীর সংমিশ্রণের রচনাটি আসে? তো এটা সঠিক অ্যান্সার হবে আগ্রা ঘরানা। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার আগ্রা ঘরানা। এছাড়া বাকি ঘরানা যেগুলো রয়েছে, ইন্দোর ঘরানা খেয়াল গানের অনন্য শৈলীর জন্য পরিচিত এবং ওস্তাদ আমির খানের দ্বারা জনপ্রিয় হয়েছে। ওস্তাদ আমির খান ইন্দোর ঘরানার, মনে রাখো। গোয়ালিয়র ঘরানা সবচেয়ে পুরনো খেয়াল ঘরানার মধ্যে একটি এবং সহজ এবং সরল রচনায় ব্যবহারের উপর জোর দেয়। আর হচ্ছে পাটিয়ালা ঘরানা বিশদ এবং জটিল টান এর জন্য বিখ্যাত। তারপরে চলে যাও 13 নম্বরে। কিরণ নাদার 2023 সালের এপ্রিল মাসে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন? কিরণ নাদার, যিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন। ভারতীয় সংবিধান ড্যাশ তারিখে কার্যকর হয় এবং প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়? প্রজাতন্ত্র দিবস তোমরা জানো সবাই কবে হয়? 26শে জানুয়ারি। তো এটা সালটা কত? 1950 সালে কার্যকর হয়েছিল আমাদের ভারতের সংবিধান, যেটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে থাকে। 15 নম্বর দেখো, মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং লাল কারণ এতে প্রচুর পরিমাণে রাসায়নিক যৌগ রয়েছে। সেই যৌগের নামটা কি? কিসের কারণে মঙ্গল গ্রহ লাল হয়? এর মধ্যে কি রয়েছে? এই যে লোহার অক্সাইড, তাই তো, লোহার অক্সাইড থাকার কারণে মঙ্গল গ্রহ লাল হয়। 2011 সাল পর্যন্ত ভারতে কয়টি আদমশুমারি সম্পন্ন হয়েছে? আগের ক্লাসে নিশ্চয়ই সম্ভবত আলোচনা করে দিয়েছিলাম, এক্সট্রা ডিটেলসের মধ্যে দিয়েছিলাম এটা। 2011 সালের যে আদমশুমারি সেটা কিন্তু 15তম আদমশুমারি। ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়রের অধীন 1872 সালে শুরু করে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি করা হয়, কিন্তু প্রথম সম্পূর্ণ আদমশুমারি 1881 সালে করা হয়েছিল, আর সর্বশেষ যেটা 2011 সালে। 2011 সালে আদমশুমারি ছিল 1872 সাল থেকে দেশের 15তম জাতীয় আদমশুমারি এবং স্বাধীনতার পর সপ্তম। কিন্তু ওই যে প্রথম যখন আদমশুমারি 1872 সাল থেকে তাটা 15তম। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। এই নোটসটা সম্ভবত আমরা আগের ক্লাস কি তার আগের ক্লাসে আমরা এটা আলোচনা করে দিয়েছিলাম। 17 নম্বর কোশ্চেনটা দেখো এবার। বিখ্যাত বই সংগ্রহ চূড়ামণি যা কর্ণাটক সঙ্গীতের বর্তমান ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল? সংগ্রহ চূড়ামণি, যেটা গোবিন্দাচার্য হয়ে যাবে এখানে অপশান নাম্বার সঠিক অ্যান্সার। কর্ণাটক সঙ্গীতের বর্তমান ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল। 18 নম্বর কোশ্চেন দেখো, 2021 সালে ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন NPCI দ্বারা আর্থিক পরিষেবা বিভাগ DFS, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় MOHFW এর সাথে যৌথভাবে চালু করা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের নাম কি?
বলো, এতগুলো প্ল্যাটফর্ম একসঙ্গে যৌথভাবে চলো, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, তার নাম কি? তো অবশ্যই কি, ই-রুপি। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, ই-রুপি। কোন পাল শাসক সামরিকভাবে কনৌজ দখল করেছিলেন? সাময়িকভাবে কনৌজ দখল করেছিলেন কোন পাল শাসক? তিনি হচ্ছেন ধর্মপাল। ধর্মপাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোন ট্যাব থেকে আমরা এমএস ওয়ার্ড নথিতে একটি টেবিল যোগ করতে পারি? এমএস ওয়ার্ড নথিতে একটা টেবিল যোগ করব, তো তার জন্য আমাদের কোন ট্যাবে যেতে হবে? কোন ট্যাব থেকে আমরা পেয়ে যাব? সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্টে গেলে ওখানে টেবিল অপশান রয়েছে, তো সেখান থেকে আমরা টেবিলটাকে নিয়ে নিতে পারবো। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো দেরি না করে ক্লাসটা দেখতে দেখতেই ক্লাসটাকে লাইক করে ফেলো না, এতে তো কোনো টাকা পয়সা কাটবে না তোমাদের ব্যাংক থেকে আমি টাকা পয়সা নিয়ে নেবো না, ঠিক আছে? লাইকটা করতে বেশি সময়ও লাগবে না। 21 নম্বর দেখো কোশ্চেন কী রয়েছে, অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ ডিএনএ প্রতিলিপি বলতে কী বোঝো? সেমি কনজারভেটিভ ডিএনএ বলতে কী বোঝো? না হচ্ছে প্রতিলিপি সম্পূর্ণ হওয়ার পরে প্রতিটি ডিএনএ অণুর একটি জনিত্রীর এবং একটি নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড থাকবে। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল? বলো, এটা তো সবাই পারবে অবশ্যই, নিশ্চয়ই। স্বামী বিবেকানন্দের গুরু কী ছিল? অপশান নাম্বার কোনটা? 4 রামকৃষ্ণ পরমহংসদেব। 2022 সালে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? ভি অনন্ত নাগেশ্বরনকে করা হয়েছিল। নিচের কোন বিবৃতিটি হার্ডি সুলজের নিয়মকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? হার্ডি সুলজের নিয়মকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে নিচের কোন বিবৃতিটি? সেটা হচ্ছে অপশান নাম্বার 1 নম্বর যে বিবৃতিটা রয়েছে, দেখো একটু বড় রয়েছে। একটি নির্দিষ্ট পরিমাণ কলয়েডাল দ্রবণের জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের পরিমাণ জমাট আয়নের ভ্যালেন্সির উপর নির্ভর করে। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। আজকে ক্লাসের শেষ কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বলো, বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? না হচ্ছে কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। তো এই ছিল আজকের ক্লাসটি। যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো লাইকটা করে যাও। তারই সঙ্গে চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে থাকো। এই ধরনের গুরুত্বপূর্ণ যদি ক্লাস পেতে চাও, এক্সট্রা ডিটেলস সহ সম্পূর্ণ বাংলাতে এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস তোমাদের এক্সামের সময় আমরা কিন্তু ইম্পর্টেন্ট আরও নোটস সহ ক্লাসগুলো করিয়ে থাকি, এবং তার সঙ্গে পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া হবে। এই জন্য বলছি, তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আর ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর এই এমটিএসের এই যে পিডিএফটা, তোমরা যারা জিডি প্রিপারেশান নিচ্ছ বা এসএসসি যে কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা এই পিডিএফটা তোমাদের কাছে রাখতে পারো। খুবই ইম্পর্ট্যান্ট এই পিডিএফটি এই 2025-এর এক্সামের জন্য, তোমাদের এসএসসি যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পিডিএফটা যদি নিতে চাও, তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ করো। মূল্য মাত্র 199 টাকা। 199 টাকায় মূল্য রাখা হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এই এমটিএসের যে প্রিভিয়াস আমরা দিচ্ছি 2019 থেকে 24, 6200 প্লাস এমসিকিউ, তার সঙ্গে প্লাস এক্সট্রা ডিটেলস, ঠিক আছে? এটাই তোমাদের কোথাও বাইরে কোথাও নিতে গেলে 400 থেকে 500 টাকা পড়ে যাবে। আমরা তার সঙ্গে 4খানা পিডিএফ দিচ্ছি, টোটাল 4খানা পিডিএফ দিচ্ছি 199 টাকায়। তো নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।